হসপিটালের করিডোরের দেয়াল ঘেঁষে বসে আছে তারিন। হাঁটুতে মুখ গুজে ফুঁফিয়ে খাচ্ছে। বিয়ের পর থেকে শাশুড়ি নামক মানুষটা মায়ের মতো আগলে রেখেছিল। মায়ের অভাব বুঝতে দেয়নি। শাশুড়িও মায়ের মতো ভালোবাসতে পারে কথাটা তারিন প্রতি ক্ষণে ক্ষণে প্রমাণ পেয়েছে। আর সেই শাশুড়ি নামক মা মৃত্যু যন্ত্রণা ছটফট করছেন। তাকে বাঁচানোর জন্য কত দৌড়ঝাঁপ। আজকে তারিন কাঁদছে, শব্দ করে কাঁদছে। এই অল্প কয়েকদিনে মানুষটাকে ও বড্ড ভালোবেসে ফেলেছিল। এই তো কালকে রাগে ক্ষোভে বর্ষা বেগমের সাথে কঠিন স্বরে কথা বলেছিল। তখন বর্ষা বেগম হাসছিলেন আর তারিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছিলেন, আমার ছোট্ট মনির আজ মাথা গরম কেন? আমার ছেলেটা আবার কি অকাজ করেছে? বাইরে ঘুরতে নিয়ে আমার মেয়েটার মন ভালো করার বদলে আরও খারাপ করে দিয়েছে। আসুক আজকেও বাড়িতে, ওকে ইচ্ছে মতো বকে দেব, সাথে দুই একটা থাপ্পড়ও বসিয়ে দেব। তুই কাঁদিস না, তুই কাঁদলে আমার ভালো লাগে না, কাঁদিস না। যত্ন করে চোখের পানি মুছিয়ে দিয়েছিল। আর সেই মানুষটা এক রাতের ব্যবধানে এখন মৃত্যু সজ্জায়। না, মানতে পারছে না তারিন। কষ্টে দম বন্ধ হয়ে আসছে। মানুষটাকে শেষবার ক্ষমা চাওয়ার সুযোগ দেবে না? তার ভুল ধারণা ভাঙানোর সুযোগ দেবে না? তিনটা মানুষের অভিযোগ মাথায় নিয়ে চলে যাবে? তারিন আকাশ কুসুম ভেবে হাত মুখে চেপে শব্দ করে কেঁদে উঠল। এর মধ্যে তামজিদ হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করলো। তামজিদকে দেখে তারিন উঠে দাঁড়ালো। তারিনের সামনে এসে তামজিদ ভাঙা ভাঙা স্বরে থেমে থেমে জিজ্ঞেস করলো, মা 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 কেমন আছে? তারিন কাঁদছে। তারিনকে কাঁদতে দেখে তামজিদ আরও ঘাবড়ে গেল। এই তো কয়েক ঘন্টা আগেই তো মাকে ভালো রেখে গেল, হঠাৎ কি হয়ে গেল? তামজিদ আবারও প্রশ্ন করলো, বলো মা কোথায়? বাবা বাবা কোথায়? এর মধ্যে আমজাদ সাহেব সেখানে উপস্থিত হলেন। হসপিটালের ভর্তি সংক্রান্ত কিছু কাজ ছিল। আমজাদ সাহেবকে দেখে তামজিদ উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, মা মা কোথায় বাবা? হঠাৎ কি হয়ে গেল? তিনি নিশ্চুপ। তারের মুখ খুলল, কান্নারত স্বরে ব্যাখ্যা করতে লাগলো, আপনি চলে যাবার পর মা আর আমি মিলে টুকটাক কাজ করছিলাম। হুট করে বলল শরীরটা ভালো লাগছে না, তাই আমি রুমে গিয়ে বিশ্রাম নিতে বললাম। আমি এদিকে কাজ করছিলাম। প্রায় আধা ঘন্টা পর কিছু পরে যাওয়ার শব্দ শুনে আমি আর জাহেলা আপা দৌড়ে মায়ের রুমে গিয়ে দেখি মা ওয়াশরুমের দরজায় পড়ে আছেন। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। রক্তে সারা ওয়াশরুম একাকার অবস্থা। আর মা নিচে পড়ে ছটফট করছিলেন। বলেই তারিন আবার কান্নায় ভেঙে পড়ল। তামজিদ দুই পা পিছিয়ে গেল। চোখের বাঁধ ভেঙে পানি গড়িয়ে পড়তে লাগলো। অসহায় স্বরে বাবা বলে ডেকে উঠল। প্রশ্ন করল, মা এখন কি অবস্থা মায়ের? আমজাদ সাহেব শান্ত স্বরে বললেন, জানি না, ডাক্তার দেখছেন। তামজিদ দুই হাতে মুখ চেপে ধরে পেছনের চেয়ারটায় বসে পড়ল। তারিন ঠিক বুঝতে পারল তার তামজিদ কাঁদছে। আমজাদ সাহেব তামজিদের পাশে বসতেই তামজিদ দুই হাতে তাকে জড়িয়ে ধরল। তারিনও আজ কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আপাকে খবর দেওয়া হয়নি? আমজাদ সাহেবের হুঁশ ফিরে আসলো। মেয়েটার এই অবস্থায় মেয়েটাকে এমন খবর দেবে কি করে? তবুও মনকে শান্ত করলো। মেয়েকে ফোন দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। কিছু মুহূর্ত পর ডাক্তার বেরিয়ে বর্ষা বেগমের বাড়ির লোকের খোঁজ করতেই তারিন আর তামজিদ এগিয়ে গেল। আমজাদ সাহেব ও ডাক্তারকে লক্ষ্য করে এদিকে আসলেন। আমজাদ সাহেব মন শক্ত করে নিলেন, শান্ত স্বরে প্রশ্ন করে বসলেন, আমার স্ত্রী কেমন আছেন? ডাক্তার খুবই ব্যথিত স্বরে জবাব দিলেন, সরি, সে আর বেঁচে নেই। বলে তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। তার আর কিছু বলার সাহস হলো না। এই পরিবারের মানুষদের সামনে দাঁড়ানোর মতো শক্তি নেই তার। ডাক্তারের উচ্চারিত বাক্যটি তারিন, তামজিদ আর আমজাদ সাহেবের কানে পৌঁছাতেই তারা তিনজনে যেন পাথর রূপে পরিণত হলো। তারিন মুখে হাত চেপে উচ্চ স্বরে কান্না করে উঠল। আমজাদ সাহেব পা ভেঙে পড়ে যেতে নিলেই তারিন তাকে দুই হাতে ধরে চেয়ারে বসে দিল। তামজিদ ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো। বর্ষা বেগমের দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। নার্স দুটো তামজিদকে দেখে সাইডে সরে গেল। তামজিদ ধীর পায়ে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। কাঁপাকাঁপি হাতে মায়ের মুখ থেকে কাপড়টা সরাতে ওর বুকটা ধক করে উঠল। সন্তানের সামনে মায়ের লাশ, পৃথিবীর সব থেকে জঘন্য দৃশ্য বোধ হয় এটাই। তামজিদ আলতো করে বর্ষা বেগমের মাথায় হাত রাখলো। না, কাঁদছে না তামজিদ, শুধু চোখের অবাধ্য নোনা জলগুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তামজিদ পাশে থাকা টুলে বসলো। বর্ষা বেগমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে করুণ স্বরে ডেকে উঠল, মা, ও মা, মা, মাগো। কণ্ঠস্বর রোদ পাচ্ছে ওর, শব্দ বের হচ্ছে না। ভেতরটা ভেঙে চুরে ছারকার হয়ে যাচ্ছে। এর মধ্যে তারিন এসে দাঁড়ালো দরজায়। তামজিদকে এভাবে ভেঙে যেতে দেখে দ্বিগুণ কষ্ট হচ্ছে ওর। নিঃশব্দে তামজিদের পাশে এসে দাঁড়ালো।
তামজিদ পুনরায় করুণ স্বরে বলে উঠল, মা, ও মা, শোনো, আজ থেকে আমি কাকে মা ডাকবো? আমি বাসায় ফিরে আসতে দেরি হলে কে আমাকে বারবার ফোন দেবে? আবার বাড়ি ফেরার পথ চেয়ে কে বসে থাকবে? কে বলবে, বাবা, আমার এই ঢাকা শহরে ভালো লাগে না, চল গ্রামে চলে যাই? মা, ও মা, আমি অসুস্থ হলে কে আমার পাশে এসে বসে থাকবে? আমার মাথায় কে হাত বুলিয়ে দেবে? মা, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম, আর এখন সেই তুমিই আমাকে ছেড়ে চলে গেলে। কেন মা, এত স্বার্থপর হলে কেন তুমি? একজনকে হারিয়ে তো আমি নিজেকে শক্ত করে তুলেছিলাম, এখন তুমি আমাকে দ্বিতীয়বার ভেঙে দিয়ে চলে গেলে। মা, ও মা, একবার তাজ বলে ডাকবে মা? তারিনের বুকটা ফেটে যাচ্ছে। মাকে হারানোর যন্ত্রণা বোধ হয় দুনিয়ার সব থেকে বেশি কষ্টের। মায়ের মতো দ্বিতীয় কাউকে মায়ের রূপে পাওয়া যায় না। তারিন ভাবছে, শাশুড়ি নামক মাকে হারানো যদি কষ্ট এতটা হয়, তাহলে নিজের মাকে হারানোর কষ্ট কিভাবে সইবে? ভেবে বুকটা কেঁপে উঠল তারিনের। নিজেকে অসহায় লাগছে খুব। আজকে তারিন কাঁদছে। কই, শাশুড়ি নামক মানুষটা তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না, বুকে জড়িয়ে নিচ্ছে না। তামজিদ চুপ করে আছে। কিছুক্ষণ থেমে পুনরায় বলতে লাগলো, মা, 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 একবার উত্তর দাও না। আমার অনেক কষ্ট হচ্ছে মা, তোমার তাজের বুক ফেটে যাচ্ছে মা, তোমার শক্ত ছেলেটা ভেঙে গেছে মা, তুমি এইভাবে কেন চলে গেলে মা? আমি তো কয়েক ঘন্টা আগেও তোমাকে ভালো দেখে গেলাম মা, হঠাৎ কি হয়ে গেল মা? আমাকে শেষবার কিছু বলে যেতে পারতে না? একবার তাজ বলে ডাকতে পারতে মা? আমি নিজেকে কিভাবে বোঝাবো মা? আমার মাকে আমি শেষবারের মতো একটু দেখতে পারলাম না মা, এই যন্ত্রণা কিভাবে সহ্য করব মা? তুমি তো আমাকে একা করে দিয়ে গেলে মা। তারিনা সহ্য করতে পারল না, তামজিদের কাঁধে হাত রাখলো আলতো করে। তামজিদ এবার চোখ তুলে তাকালো তারিনের দিকে। তামজিদ মুখে হাসি টানলো, বলল, তারিন, তোমাকে আমার মা ভুল ভাঙানোর সুযোগ দিল না, অভিযোগ কাঁধে নিয়ে চলে গেল। নিজের স্বামীকে তার প্রাক্তন জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। দৃশ্যটা ঠিক সহ্য হলো না তারিনের। তামজিদ বারবার দিশাকে সরিয়ে দিচ্ছে দুই হাতে। তারিন অনেকক্ষণ ধরে দৃশ্যটা চুপচাপ দেখছিল। বর্ষা বেগমকে দাফন করার জন্য গ্রামে নিয়ে আসা হয়েছে। সবাই এসেছে, শুধু তামজিদের বোন তানহাকে আনা হয়নি। তানহার ডেলিভারি ডেট মাত্র সপ্তাহ খানেক পর। এ অবস্থাতেই এতটা প্রেশার নিতে পারবে না সে, তাই তাকে ঢাকা থেকে একবার শেষ দেখা দেখিয়ে আনা হয়েছে। তারিন গ্রামে আসার পর থেকে নিজের মাকে জড়িয়ে ধরে রেখেছিল, এক মুহূর্তের জন্য ছাড়েনি। দিশা কোথা থেকে খবর পেয়ে এখানে এসেছে কে জানে। এসে থেকে তামজিদের পাশে থেকে ওঠেনি। ভদ্রতার খাতিরে শোকের বাড়িতে কোনো রকম ঝামেলা করতে চাচ্ছিল না তারিন, তাই এতক্ষণ কিছু বলেনি। কিন্তু এবার আর সহ্য করতে পারল না, উঠে গিয়ে তামজিদের কাঁধে হাত রাখলো। তামজিদ তারিনকে দেখে শান্ত স্বরে বলল, আমার পাশে বসো, কোথাও যেও না। তারিন এবার যেন মনের শক্তি পেল। দিশার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, দিশা আপু, আপনার না আজকে ইন্ডিয়া চলে যাবার কথা? দিশা শান্ত বাক্যে উত্তর দিল, হ্যাঁ, চলে যাব। আমার একটু সমস্যা ছিল, তাই যাওয়ার ডেট একদিন পিছিয়ে দিয়েছি। তারিন সে বিষয় আর কথা বাড়ালো না, সরাসরি বলে উঠল, দেখুন দিশা আপু, আমাদের শোকের মাঝে আজকে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না প্লিজ। কালকে থেকে আমি আপনাকে যথেষ্ট সুন্দর ব্যক্তিত্বের মানুষ হিসেবে জেনে এসেছি, তাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তিত্বকে খারাপ বানিয়ে দেবে। আপনি আমাদের এই শোকের দিনে আমাদের পাশে থাকতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু বারবার আমার স্বামীকে এভাবে স্পর্শ করবেন না, আমার সেটা ভালো লাগে না। দিশা প্রতি উত্তরে বেশ শান্ত গলায় জবাব দিয়ে উঠল, তাজ আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করছি। তারিনও বেশ শক্তপোক্ত শহরে বলল, আমি এই ব্যবহারকে বন্ধুত্বপূর্ণ মনে করলেও গ্রামের সবাই সেটা করবে না, বিষয়টা দৃষ্টিকটু লাগে বেশ, দয়া করে একটু সরে বসুন। দিশা কোনো কথা না বলে চুপচাপ সরে বসলো, কিন্তু তামজিদ আর সেখানে বসতে চাইল না। তারিনের উদ্দেশ্যে বলল, বাবা কোথায়? তারিন ছোট্ট করে উত্তর দিল, বাবা রুমে আছেন, বাবার প্রেশার লো হয়ে গেছে, বাবার কাছে চলো বলে তারিনের হাত ধরে নিয়ে ঘরে চলে গেল। দিশা ততক্ষণাৎ আর বসে থাকলো না, নিজেও নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামজিদ ঘরে আসতেই আমজাদ সাহেবকে বিধ্বস্ত অবস্থা দেখে কেঁপে উঠল। আমজাদ সাহেবের পাশে গিয়ে বসলো। ছেলেকে দেখে তিনি কঠিন শোকে মুষড়ে পড়লেন। ছেলে হাত দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। তামজিদ অশ্রুসিক্ত স্বরে বাবাকে সান্ত্বনা দিতে বলে উঠল, তুমি এতটা ভেঙে পড়ো না বাবা, তুমি অসুস্থ হয়ে গেলে আমাদের কি হবে? এখন তুমি আমাদের মাথার ওপর ছাদ বাবা, তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? এবার তারিনও আমজাদ সাহেবের পাশে বসলো। আমজাদ সাহেবের হাত ধরে বলল,
সে বিয়ের দিন থেকে আপনি আর মা আমাকে আগলে রেখেছেন। নিজের পরিবারের অভাব, বাবা মায়ের অভাব বোধ করতে দেননি। মা তো আমাকে সংসার বুঝিয়ে না দিয়ে চলে গেল। এখন আপনিই আমাদের সম্বল বাবা। আপনি না থাকলে আমরা কী নিয়ে থাকবো? আপনাকে নিয়েই মায়ের সব থেকে বেশি চিন্তা ছিল। আপনাকে আমি দেখে রাখবো বাবা। আপনার কোনো অযত্ন হতে দেব না। আমি আছি তো। আপনি, আমি, আমরা সবাই মিলে মায়ের সংসার খুব যত্নে আগলে রাখবো। আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটল। মানুষ বেঁচে থাকতে কত আদর যত্ন, মরে গেলে কতক্ষণে মাটিতে রাখবে সেই আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। তামজিদও এবার মাকে শেষ বিদায় দেওয়ার সময় এসে পড়ল। লাশটাকে কবরে নামানোর জন্য ধরতে ওর হাত কাঁপছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কি নির্মম দৃশ্য! সন্তান নিজের হাতে তার মাকে কবরে রাখছে। নিয়তি বড় নিষ্ঠুর। মাটি দেওয়ার পালা শেষ হতেই একে একে সবাই বিদায় নিল। আমজাদ সাহেব অসুস্থ হয়ে পড়লেন। সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। দাঁড়িয়ে রইল তামজিদ একা। সবাই চলে যেতে ধপ করে বসে পড়ল কবরের পাশে। কবরটাকে জড়িয়ে ধরল দুই হাতে। এবার গলা ফাটিয়ে মা বলে চিৎকার করে উঠল, শব্দ করে কাঁদতে লাগলো। কান্নারত স্বরে বলতে লাগলো, মা, কেন আমাকে একা করে রেখে গেলে? আমাকে এতিম করে কেন গেলে? আর কয়েকটা বছর আমার সাথে কি এমন ক্ষতি হতো? তোমাকে আমি একটুও সুখ দিতে পারলাম না মা। তোমার সুখের জন্যই তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। তোমার পছন্দের মেয়েকে বউ করে এনেছিলাম। তোমার সাজানো গোছানো সংসার ফেলে কোথায় চলে গেলে মা? তামজিদ কাঁদছে। নিজের মাকে হারিয়ে ফেলার শোক সহ্য হচ্ছে না। তানহার জন্য বুকটা ফেটে যাচ্ছে। এই অবস্থায় নিজের বোনের পাশেও থাকতে পারছে না। সব দিকে শোক সহ্য করে কি করে মানুষ? তামজিদও আর পাচ্ছে না, হাঁপিয়ে গেছে। এশারের আজান হচ্ছে চারদিকে। তারিন আর তারিনের মা এসেছে তামজিদের কাছে। তারিন আসতেই তামজিদ তারিনকে জাপটে ধরলো। তারিনকে বুকের মধ্যে আগলে নিয়ে কাঁদতে লাগলো। তারিনও কাঁদছে। ছেলেটাকে সান্ত্বনা দেবার ভাষা ওর জানা নেই। সুস্থ হয়ে ওঠা মানুষটা আজ মাটির নিচে। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে তারিনের। কি ভেবেছিল আর কি হয়ে গেল? এ দুনিয়াতে আজকে থাকতে কালকের হাসা নেই। কালকে ভোর আমাদের জীবনে আসবে নাকি তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা এই মিছে দুনিয়ায় কত শত স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ। তামজিদ অনেকক্ষণ যাবৎ কাঁদছে। এবার তারিনের মা সালিহা বেগম এগিয়ে আসলেন। তামজিদের মাথায় হাত রাখলেন। আলতো হাতে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বাজান, কাইন্দো না, আমি আছি না। তোমার আরেক মা। তোমার মায়ের মতন আদর যত্ন করতে পারুম কিনা জানি না, কিন্তু আমার পোলা মাইয়া যেমন আদর যত্ন থাকবো তুমিও থাকবা। আমারে মা কইবা। আমার আরেক পোলা তুমি, আমার বড় পোলা। কান্দে না বাজান, লও ঘরে লও। কালকেলে আফায় কবরে আজাব হইব। বাজান, আহো আমার লগে আও। নামাজ পড়ো গিয়া। দুইটা হাত তুইলা আল্লাহরে কও আফারে যেন আল্লাহ বেহেস্ত নসিব করে। তামজিদ একটু শান্ত হলো। অন্তত কেউ একজন মায়ের মতো আগলে তো নিচ্ছে, সান্ত্বনা তো দিচ্ছে। তারিন আর তামজিদকে নিয়ে রুমে চলে আসলো। তামজিদ ফ্রেশ হয়ে সোজা মসজিদে চলে গেল নামাজ পড়তে। নামাজ পড়ে এসে মায়ের কবরটা একবার ঘুরে আসলো। রাত বাড়লো। বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হতে শুরু করলো। তামজিদ মায়ের ঘরে একবার ঘুরে আসলো। কই, মা নেই তো। ঘর ভর্তি মানুষ, কিন্তু মা নামক মানুষটা নেই তো। কষ্টে আবারও বুক ভারী হয়ে উঠল। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। চোখের ওপর হাত রেখে শটান হয়ে আছে। কিছু সময় পর রুমে তারিনের উপস্থিতি টের পেতেই তামজিদ শান্ত বাক্যে বলল, লাইটটা একটু অফ করে দাও তারিন, মাথা যন্ত্রণা করছে। তারিন শুনল না। তামজিদের পাশে গিয়ে বসলো। তামজিদের হাতটা সরালো। শান্ত স্বরে বলে উঠল, উঠুন, একটু খেয়ে নিন। সেই সকাল থেকে না খাওয়া, এবার না খেলে শরীর খারাপ করবে। খাবো না। দেখুন, আপনি তো মায়ের বড় ছেলে, মায়ের ভরসার জায়গা। আপনার উপরে এখন বাবার দায়িত্ব। আপনি এভাবে ভেঙে পড়লে বাবাকে সামলাবে কে? একটু নিজেকে শক্ত করুন। আমি আছি তো আপনার পাশে। আপনার এত চিন্তা কিসের? আপনাকে আমি কথা দিচ্ছি, মায়ের সাজানো সংসার আমি এলোমেলো হতে দেব না। মায়ের মতো করে পারবো কি না জানি না, তবে দুই হাতে মায়ের সংসার সাজিয়ে রাখবো, বাবার খেয়াল রাখবো, নিজের স্বপ্ন পূরণ করব। তামজিদ অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। এইটুকু একটা মেয়ে কি সুন্দর করে সবাইকে সামলে রাখছে। কে বলবে মেয়েটা সবে স্কুলে গণ্ডি পেরিয়েছে? কথা শুনে কারো সে কথা বোঝার সাধ্য নেই। তারিন তামজিদকে টেনে উঠে বসালো। ভাত মেখে তামজিদের মুখে তুলে ধরলো, হা করুন। তামজিদ চেয়ে আছে তারিনের দিকে। মেয়েটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। তারিনের খুব যত্ন করে তামজিদকে খাইয়ে দিল, সাথে একটা পেন কিলার খাইয়ে দিল। তারপরে বলে উঠল,
এবার একটু ঘুমান, আমি আছি এখানেই। তামজিদও কোনো প্রতিক্রিয়া না করে শুয়ে পড়ল। তারিন লাইটটা বন্ধ করে এসে তামজিদের মাথার পাশে বসলো। আলতো হাতে তামজিদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বয়সের সাথে ম্যাচুরিটি আসে, কথাটা সম্পূর্ণ ভুল। শুধু বয়স না, সময় ও পরিস্থিতির সাথে মোকাবেলা করতে করতে একটা মানুষের মধ্যে ম্যাচুরিটি আসে। তারিন মনে মনে ভাবতে লাগলো, কাল থেকে এক নতুন সংগ্রাম শুরু হবে। সংসার নামক শক্ত সুতোয় বাঁধা পড়ে যাবে সারা জীবনের জন্য। এই ভেঙে পড়া সংসার ও মানুষগুলোকে সাজিয়ে তুলতে হবে নিজের হাতে। নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সবটা একা হাতে সামলাতে পারবে তো? আজানের শব্দে যখন তারিনের ঘুম ভাঙে তখন নিজেকে স্বামীর বক্ষস্থলে আবিষ্কার করলো। রাত কখন চোখ লেগে গেছে কে জানে। তামজিদ খুব যত্নে তারিনকে নিজের বুকের মাঝে আগলে রেখেছে। তামজিদের মুখের দিকে তাকিয়ে তারিনের বড্ড মায়া হলো। একদিনে মানুষটার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো ফুলে আছে, চেহারাতেও ফোলা ফোলা ভাব। মাকে হারিয়ে মানুষটা খুব বেশি ভেঙে পড়েছে। মা হারানোর যন্ত্রণা কতটা বেদনাদায়ক কেন, তারিন মনে মনে প্রার্থনা করলো কোনো সন্তানের চোখের সামনে যেন তার বাবা মার মৃত্যু না হয়। নামাজের সময় হয়ে গেছে। তামজিদের ঘুমটা ভাঙাতে ইচ্ছে হলো না। ছেলেটা রাতে মাকে হারানোর যন্ত্রণায় কাটাচ্ছিল। তারিন খুব সাবধানে তামজিদকে ডাকলো, শুনছেন? তামজিদ বোধহয় টের পেল না। তারিন পুনরায় ডাকলো, শুনছেন? উঠুন, নামাজ পড়বেন না? উঠে নামাজ পড়ে নিন, তারপর চলেন মায়ের কবর জিয়ারত করে আসি। তামজিদের কানে মায়ের কবর শব্দটা মারাত্মকভাবে আঘাত হানল। লাফিয়ে ওঠে বিছানার উপর বসে পড়ল। তারিনের দিকে অসহায় চোখে তাকালো। তারিন বুঝলো তামজিদ কথাটা কষ্ট পেয়েছে, কিন্তু কি আর করার, বাস্তবতা মেনে নিতেই হবে। সব মেনে নিয়ে রবের ফয়সালার ওপর শুকরিয়া আদায় করতে হবে। তারিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে দুটো জায়নামাজ হাতে নিয়ে তামজিদের উদ্দেশ্যে বলে উঠল, বসে থাকবেন না? তামজিদ অজু করার উদ্দেশ্যে পা বাড়ালো। অজু করে এসে দেখলো তারিন জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। তামজিদ এসে নামাজ শুরু করলো। দুজনে একসাথে নামাজ পড়া শেষ করলো। মোনাজাত ধরতে তামজিদ ফুপিয়ে কেঁদে উঠল। তারিন চুপচাপ শুনছে, কিছু বলছে না, থামাচ্ছে না, সান্ত্বনা দিচ্ছে না। কান্না করুক, রবের নিকট কাঁদলে মন হালকা হয়। দুনিয়াতে কেউ কারো কষ্ট দুঃখ বোঝে না, তাই দুনিয়ার মানুষদের নিজের খারাপ লাগা ভালো লাগা প্রকাশ না করে সংগোপনে উপরওয়ালার কাছে প্রকাশ করে শ্রেয়। নামাজ শেষ করে দুজনে বর্ষা বেগমের কবর জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কবরস্থানে আসতেই তারিনের বুকটা ভারী হয়ে উঠল। কালকে যে মানুষটা এ সময় দুনিয়াতে ছিল, বেঁচে ছিল, দিব্যি নিঃশ্বাস নিয়েছিল, হাসি খুশি ছিল, সে মানুষটা একদিনের ব্যবধানে আজ মাটিতে শুয়ে আছে। দুনিয়ার নিয়ম বড্ড মর্মান্তিক। তারিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, হু হু করে কান্না করে উঠল। তামজিদ এক হাতে তারিনকে বুকের সাথে আঁকড়ে ধরল, বলে উঠল, আমরা দুজনে মায়ের সংসার আগলে রাখবো। আমার মায়ের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না? আপনি আমার পাশে থাকবেন মাস্টারমশাই? অবশ্যই থাকবো। তাহলে আমি সব পারবো। মায়ের সংসারকে আগলে রাখবো, নিজের স্বপ্ন পূরণ করব, নিজের পায়ে দাঁড়াবো, আপনার যোগ্য হয়ে উঠবো, আপনার ভালোবাসা অর্জন করে নেব। পরিশেষে আমাদের একটা ছোট্ট সংসার হবে। তামজিদের মুখে তৃপ্তির হাসি ফুটল। সময় কারোর জন্য থেমে থাকে না, যে চলে যায় সে একাই চলে যায়। দুনিয়া যেমনটা তেমনই রেখে যায়। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস। তারিন তামজিদ আমজাদ সাহেব 1 সপ্তাহ পরে ঢাকায় ফিরে এসেছিলেন। তানহার মেয়ে হয়েছে সেজন্য। তারিন অবশ্য ঢাকায় এসে কয়েকদিন মনমরা হয়েছিল। এই সাজানো গোছানো সংসারের সব জিনিস যার যার জায়গা ঠিকভাবে আছে, শুধু নেই সাজিয়ে রাখা মানুষটা। দুনিয়ার নিয়মে পা বাড়িয়ে মন পাথর করে নিতে হয়, শোক কাটাতে হয়, নিজেদের জীবনের ছন্দে ফিরে আসতে হয়, দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে পড়তে হয়। এই 1 মাসে তারিন আর তামজিদের সম্পর্কটাও আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠেছে। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের ন্যায় দুজন আচরণ করে। তামজিদ খুব যত্নে তারিনকে আগলে রাখে। তারিন বুঝতে পারছে তামজিদ আস্তে আস্তে তারিনের ওপর দুর্বল হওয়া শুরু করেছে। সব আধার কাটিয়ে আলোর মুখ দেখা শুরু করেছে তারিন। জীবন যেন এই সুখে কেটে যায়। তারিন দুপুরে রান্না শেষ করেছে মাত্রই, এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। জাহেলাকে বলল, তুমি একটু বাবাকে গোসল করে নামাজ শেষ করতে বলো, তারপর আমি খাবার দিচ্ছি। আমি দেখি কে এসেছে। জাহেলা প্রতি উত্তরে হাসি দিয়ে আমজাদ সাহেবের রুমের দিকে রওনা দিল। আর তারিনের হাতে থাকা খুন্তিটা আনমনে না রেখে ব্যস্ত ভঙ্গিতে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই তামজিদের হাস্যোজ্জ্বল মুখটা চোখে পড়ল। তারিনও সৌজন্যমূলক হাসি উপহার দিল। জিজ্ঞেস করলো, বাবা, মাস্টারমশাই আজকে এত তাড়াতাড়ি ফিরে আসলেন যে? তামজিদ তারিনের নাক টেনে দিয়ে হাসি দিয়ে বলে উঠল, আমার বাচ্চা বউটাকে না দেখে থাকতে পারছিলাম না।
বলেই তারিনকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। আর তারিন কপাল কুঁচকে সেখানে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর যখন বুঝলো তামজিদ ওর সাথে মজা নিয়েছে, তখন দরজাটা আটকে রাগে ফেস করে তামজিদের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে প্রশ্ন করে বসলো, আমি বাচ্চা? তামজিদ জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, অবশ্যই, কোনো সন্দেহ আছে? বলে পানি খাওয়া শুরু করলো। তারিন এবার দ্বিগুণ রেগে গেল। কোমরের শাড়ির আঁচলটা গুজে নিয়ে নিল শক্তভাবে। খুন্তিটা তামজিদের দিকে তাক করে তাতে দাঁত চেপে বলল, এটা চেনেন? তামজিদ হকচকিয়ে গেল। কি মেয়ে রে বাবা! খুন্তিটা সোজা মুখের দিকে ধরলো। তারিনের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। মাথায় দুষ্ট বুদ্ধিরা এসে হানা দিল। সাহস সঞ্চয় করে উত্তর দিল, আরে চিনব না কেন, এটা খুন্তি, যা দিয়ে রান্না করে। বুঝেছ পিচ্ছি? বলে মুখ টেপে হাসলো। তামজিদের হাসি দেখে তারিনের শরীর রাগে রি করে উঠল। কি আজব, বারবার বাচ্চা পিচ্ছি বলে সম্বোধন করছে কেন? ও কি পিচ্ছি নাকি? গোটা একটা সংসার সামলে চলেছে, আর সেই মেয়েকে বলা পিচ্ছি? তারিন রেগে মেয়েকে বলল, মাস্টারমশাই দেখুন। তামজিদ মুখ টিপে হেসে বলল, আচ্ছা দেখাও। তারিন দমে গেল, চোখ দুটো নামিয়ে ফেললো। আমতা আমতা করে বলল, কি দেখাবো? যা দেখাতে চাও। তামজিদের কথা শুনে তারিনের মুখটা একদম চুপসে গেল। তারিনের চুপসে যাওয়া মুখটা দেখে তামজিদ ঠিক করে হেসে দিল। তামজিদের হাসি দেখে তারিন খন্তিটা তুলে বলে উঠল, দাঁড়ান, আজকে আপনার খবর আছে। তারিন বলতে দেরি, কিন্তু তামজিদের দৌড় দিতে দেরি হলো না। এক দৌড়ে সোজা রুমে গিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারিন ওয়াশরুমের দরজা জোরে জোরে থাপ্পড় মেরে বলে উঠল, দরজাটা খুলুন, এক্ষুনি খুলুন, নয়তো আপনার খবর আছে আজ। তামজিদ ওপাশ থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, দরজা কেন খুলবো? আমার সাথে গোসল করার শখ হয়েছে বুঝি? তারিনের কিছু বলার সাহস পেল না। এপাশ থেকে চেঁচকিনিটা আটকে দিয়ে দুষ্টু কণ্ঠে বলে উঠল, এবার সারাদিন ওয়াশরুমে বসে থাকুন। বলে তারিন বিছানার ওপর এসে বসে পড়ল। তামজিদের সাথে দৌড়ে হাঁপিয়ে গেছে। কিছু একটা ভেবে আনমনেই হেসে উঠল। বিয়ের পর মানুষটাকে এই প্রথম এত চঞ্চল রূপে দেখে এত ভালো লাগা হৃদয় ছেয়ে গেল। এক মুহূর্ত চোখ হয়ে গেল বিছানার পাশে থাকা টি টেবিলটার উপর। সেখানে তামজিদের একটা হাসিওয়ালা ফটো ফ্রেম রয়েছে। তারিন ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিচে নিচে বলে উঠল, এই যে, আপনি হাসেন না কেন সবসময়? আপনাকে হাসলে যে খুব সুন্দর লাগে মাস্টারমশাই। এই মধ্যে তামজিদ ওয়াশরুমের ভেতর থেকে চিল্লানো শুরু করতেই তারিন ভয় পেয়ে ধরফড়িয়ে উঠল। তাড়াতাড়ি ছবিটা রেখে দৌড় গেল সেদিকে। দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, এভাবে হাম্বার মতো চেঁচামেচি করছেন কেন? এই হচ্ছে মাস্টার মানুষের এক দোষ। বাইরে চিল্লাবে বেচারা ছাত্রছাত্রীর ওপর, আর ঘরে চিল্লাবে বইয়ের ওপর। খুলবো না আমি এই দরজা? এভাবে চিল্লাপাল্লা করলেন কেন? আমি ভয় পেয়ে গেছিলাম। তামজিদ ওপাশ থেকে বেশ কাকুতির স্বরে বলে উঠল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে দরজাটা খুলে দিন প্লিজ। তারিন মুখ টিপে হাসলো, একটু ভাব নিয়ে বলে উঠল, খুলতে পারি, এক শর্তে। কী শর্ত? দুষ্টুমি স্বরে গ্রামের ভাষা আগের মতো করে বলে উঠল, আমার আর পিসি কইয়া ডাকবেন না, কন রাজি? তামজিদ হো হো করে হেসে উঠল। তামজিদের হাসির শব্দ তারিন এপাশ থেকে বেশ ভালোভাবে শুনতে পাচ্ছে। অবাক স্বরে বলে উঠল, এ কি, এমন পাগলের মতো হাসতাছেন কেন? মাথায় সব কয়টা তার কি সেইরাক আছে? বলে একটু থামলো, কি যেন ভেবে পুনরায় চেঁচিয়ে বলল, আয় হায়, আপনারা কি ভূত ধইল নাকি মাস্টারমশাই? তামজিদ থামলো। তারিনকে নকল করে গ্রামের ভাষায় শান্ত স্বরে বলল, আমার দাদি দয়া কইরা দরজাটা খুলে দেন, আমি আপনারে আর পিসি কইয়া ডাকমু না। তামজিদের মুখে এহেন কথা শুনে তারিন যেন আকাশ থেকে ঠাস করে পড়ল। ছিটকিনিটা খুলে দিতেই তামজিদের হাস্যোজ্জ্বল মুখটা চোখে পড়ল। তারিনের বিস্মিত চেহারা পানে তাকিয়ে তামজিদ মুখ টিপে হাসল। তারিনের নাক টেনে দিয়ে বলে উঠল, এভাবে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে এই ছোট্ট মাথায় প্রেশার দেবেন না। কাল আমার সাথে কলেজে যাবে। তারিন অবাক স্বরে জিজ্ঞেস করলো, কেন? নাচ দেখাতে। তারিন মনক্ষুণ্ণ হলো, মুখ কোমড়া করে বলল, মজা করবেন না। তামজিদ মাথা মুছতে মুছতে বলল, বোকা, কাল তোমাকে ভর্তি করাবো, আমাদের কলেজে পড়বে তুমি। কাল থেকে তোমার স্বপ্ন পূরণের এক ধাপ শুরু হলো। কথাটা শুনে তারিনের মুখে হাসি ফুটলো। অবশেষে স্বপ্ন সত্যি হবে তাহলে? কিন্তু এই স্বপ্ন পূরণের পথ কি এত সোজা হবে? আমার মায়ের সংসার ফেলে রেখে তুমি বাইরে গিয়ে গিন্নিপন্না করে বেড়াবে? পড়ালেখার এত শখ হলে বিয়ে করেছো কেন? তানহার এমন এলোমেলো বাক্য শুনে তারিন সহ তামজিদও অবাকের শেষ সীমানায়। এর মধ্যে কেটে গেছে সপ্তাহখানেক। তারিন কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস শুরু হবে আরও 2 দিন পর।
তারিনের কলেজে ভর্তি হওয়ার কথা শুনেই আজ সকালেই তানহা এই বাসায় এসেছে। এসেই সেই বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে উপরোক্ত কথাগুলো বলে উঠল। তারিন আগে কিছু বলল না, চুপচাপ তানহার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গোপনে একবার শান্ত চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদের দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট। তানহা পুনরায় তামজিদকে উদ্দেশ্য করে বলে, ভাই, তুই কি 2 দিনে এই বউ পাগল হয়ে গেলি নাকি? বউ যা বলছে তাই শুনছিস? তারিন না অল্প বয়সী মেয়ে, ওর মনে এখন সেই বয়সী মেয়েদের মতো শখ আহ্লাদ জাগবে, কিন্তু তাই বলে তুই তো আর অল্প বয়সী না। যা করছিস ভেবেচিন্তে করছিস তো? তারিন যদি এখন সারাদিন কলেজ পড়ালেখার পেছনে ছোটে, তাহলে আমার বাবাকে কে দেখবে? এই সংসার কে দেখবে? তারিন এবার মুখ খোলার জন্য প্রস্তুত হলো। তার আগে তামজিদ বলে উঠল, আপা, তোমার কি তারিনের পড়ালেখা করা নিয়ে আপত্তি আছে? তানহা ঝটপট উত্তর দিল, হ্যাঁ আছে। তামজিদ পাল্টা প্রশ্ন করল, কেন? তানহা চোখ গরম করে তামজিদের দিকে তাকালো, বলল, কেন বুঝতে পারছিস না? তামজিদ বেশ শান্ত স্বরে উত্তর দিল, না, বুঝতে পারছি না। তুমিও একটা মেয়ে, তারিনও একটা মেয়ে। তুমিও একবারের বউ, তারিনও সেম। তুমি নিচে বিয়ের পর পড়ালেখা চাকরি সব করতে পেরেছো, অথচ দেখো আমার বউয়ের বেলায় তোমার ভিন্ন মতামত। কেন আপা? তানহা আগের ন্যায় গরম চোখে তাকালো তামজিদের দিকে, উচ্চ বাক্যে বলে উঠল, তুই আমাকে প্রশ্ন করছিস? আমার সাথে নিজের বইয়ের তুলনা করছিস? হ্যাঁ, আমি বিয়ের পর পড়াশোনার চাকরি দুটো করেছি, ঘরে এবং বাইরে 2 জায়গায় মানিয়ে নিতে পেরেছিলাম, কারণ আমার সংসারে আমার শাশুড়ি মা আছেন। কিন্তু এই সংসারে আমার মা নেই, তারিনের শাশুড়ি নেই। আমার বয়সের সাথেও তারিনের বয়সের গ্যাপটা অনেক বেশি। কি করে পারবে ও? তামজিদ কিছু বলে ওঠার আগেই এবার তারিন মুখ খুলল, বেশ দৃঢ় কণ্ঠে বলল, আমার বয়স কম, আমার শাশুড়ি নেই, এইসব এক্সকিউজকে আমি আমার স্বপ্নের পথে বাধা মনে করি না আপু। আমি সংসার সামলে পড়ালেখা কন্টিনিউ করতে পারবো। তানহা উচ্চস্বরে বলল, মুখে যা বলা সহজ, কাজে করে দেখানো বেশ কঠিন। তারিন পাল্টা উত্তর দিল, আমি মুখে বলছি না, সময় দিন, কাজেও করে দেখাবো ইনশাল্লাহ। তানহা এবার বেশ কঠিন স্বরে বলল, বেয়াদবের মতো বড়দের মুখে মুখে কথা বলছো কেন? বড়দের কি করে সম্মান করতে হয় জানো না? তারিনও বেশ শান্ত স্বরে গুছিয়ে বলল, শুধু বড়দের না, আমি ছোট বড় নির্বিশেষে সব মানুষকে সম্মান করতে জানি আপু। সম্মানটা বয়স দেখে নয়, আচরণ দেখে করতে হয়। যে সম্মানের যোগ্য তাকে সম্মান করা উচিত। তানহার চোখ বড় বড় হয়ে গেল, বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজিত স্বরে তামজিদের উদ্দেশ্যে বলল, তোর বউকে বল চুপ থাকতে। আমার সাথে কোন সাহসে ও এভাবে কথা বলছে? তামজিদ ও শান্ত স্বরে বলল, আপা, ও তো ভুল কিছু বলেনি। তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে কিভাবে এমন অশিক্ষিতের মতো আপত্তি করছো? তুমি তো আমার বড় আপা, তার মানে তারিনেরও আপা। তুমি বললে না তারিন তোমার থেকে বয়সে বেশ ছোট? তাহলে তো তোমার ভাবা উচিত তারিনকে বোনের মতো আঁকলে রাখা, ওর পাশে থাকা, সাহস দেওয়া। তা না করে তুমি এইটুকু মেয়েকে থামিয়ে দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে উঠেছ। তানহা এবার চুপ করে গেল, একবার আর চোখে তারিনের দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে আলাদা একটা মায়া আছে। সেই প্রথম দিন থেকে মেয়েটার সাথে ওর ভালো সম্পর্ক গড়েছে, আজকে এই প্রথম মতের অমিল হলো। তারিনের মুখের দিকে তাকিয়ে তানহার ভেতরে খারাপ লাগা শুরু হলো। ঠিকই তো, মেয়েটার বয়সই বা কতটুকু? এই বয়সী একটা মেয়ে এত গুছিয়ে সংসার করছে, এটাই তো অনেক বড় কিছু। মেয়েটার মনের জোর আর আত্মবিশ্বাস প্রবল। ওর পাশে থাকলে, ভরসা দিলে ও অনেক কিছু করতে পারবে। তামজিদ খানিক চুপ থেকে বলল, আপা, মা তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আছো। আমার আরেক মা যাকে আমি মনে করি, সে তুমি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছ। এটা মানতে পারছি না আমি। আপা, তুমি তো আমাকে সবসময় বোঝাতে, আমার পাশে থাকতে, তাহলে এখন কেন বুঝছো না? আপা, একটু বোঝো প্লিজ। তুমি আছো, আমি আছি, বাবা আছে। আমরা সবাই মিলে তারিনের পাশে থাকলে তারিন ঠিক মানিয়ে নেবে। ওর মধ্যে মানিয়ে নেওয়ার সেই ক্ষমতা, জেদ, আত্মবিশ্বাস আছে। ও ঠিক পারবে, আমি বলছি। আমাদের থেকে এভাবে দূরে সরে যেও না আপা, আমাদের তোমাকে বড্ড প্রয়োজন আপা। তানহা চুপ করে আছে। তারিন বাচ্চাটাকে তামজিদের কোলে দিয়ে তানহার দিকে এগিয়ে গেল। তানহার হাত জোড়া নিজের হাতের মুঠো নিয়ে বলল, আপু, আপনি ছাড়া এখন আমাদের পাশে কেউ নেই। প্লিজ আমার স্বপ্নে পূরণে বাধা হয়ে দাঁড়াবেন না। তানহা তারিনের থেকে হাতটা ছাড়িয়ে নিল, তামজিদের কোল থেকে নিজের মেয়েকে কোলে তুলে নিল। শান্ত হয়ে তামজিদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, আমার বাবা আর আমার মায়ের সংসারের কোনো অযত্ন হলে আমি ভুলে যাব তুই আমার ভাই আর ও আমার ভাইয়ের বউ। বলে দরজার দিকে পা বাড়াতে তামজিদ পথ আটকে দাঁড়ালো। অনুরোধের বাক্যে বলে উঠল, আপা, আপা, এভাবে চলে যেও না। বাবা শুনলে কষ্ট পাবে। এক সংসারে থাকতে গেলে অনেক তর্ক বিতর্ক হয়, তাই বলে এভাবে রাগ করে চলে যেও না প্লিজ আপা।
তানহা শুনল না। কোনো শব্দ না করে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তারিন এসে তানহার হাত ধরে ফেলল। শান্ত স্বরে বলল, আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে এইভাবে রাগ করে বেরিয়ে যেতে পারতেন আপু। তানহা নিঃশব্দে তাকালো তারিনের দিকে। তারিন পুনরায় বলে উঠল, মায়ের সংসার আগলে রাখবো, বাবাকে যত্নে রাখবো, নিজের পায়ে দাঁড়াবো। সেজন্য আমার তো আপনাদের সাপোর্ট প্রয়োজন। আপনারা যদি এভাবে মুখ ঘুরিয়ে নেন তাহলে আমি দুর্বল হয়ে পড়ব। একটা মেয়ের শক্ত মনোবল স্বপ্ন এভাবে ভেঙে দিবেন না। সবথেকে বড় কথা, আপনি একজন শিক্ষিত স্বাবলম্বী নারী হয়ে অন্য একজন নারীকে এইভাবে স্বপ্ন পূরণের পথে বাধা দেবেন না, প্লিজ আপু। তানহা চুপ করে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আছে। তারিন অসহায় চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ আলতো স্বরে আপা বলে ডেকে উঠতেই তানহা কাটকাট গলায় বলে উঠল, যেদিন তোর বউ ঘরে বাইরে দুটো সমান তালে সামলে দেখাতে পারবে, সেদিন নিজেকে সঠিক প্রমাণিত করতে পারবে, সেদিন আমি এই বাড়িতে আবার ফিরে আসব। তানহার কথা শেষ হতেই তানহা কয়েক পা এগিয়ে যেতেই পেছন থেকে তামজিদ বলে উঠল, তোমাদের কাছে কেন আমার বউ নিজেকে প্রমাণ করতে যাবে আপা? বউটা তো আমার। যদি কখনো কোনো কিছুর জন্য নিজেকে প্রমাণ করতে হয় তাহলে সেটা শুধু আর শুধুমাত্র আমার কাছে করবে। মা তো এই সংসারের দায়িত্ব আমার বউকে দিয়ে গেছে, তোমাকে না। তোমার তো আলাদা একটা সংসার আছে, তুমি সেদিকটা ঠিক করে সামলাও আপা। মায়ের অবর্তমানে এই সংসারটা আমার বউয়ের, তো আমার বউ নিজের সংসারে কি করে সামলাবে এটা একান্তই ওর ব্যাপার। কেন তুমি শুধু শুধু ঝামেলা করে সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছ আপা? তারিন এক নজরে তামজিদের দিকে তাকিয়ে আছে। মানুষটা ওর জন্য নিজের বড় বোনের সাথে এভাবে কাট কাট গলায় কথা বলছে। একজন মেয়ে তখনই শ্বশুরবাড়ি সুখী যখন মেয়েটার স্বামী তার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করে। তারিন নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী মনে হচ্ছে। তামজিদের কথায় কোনো উত্তর না দিয়ে তানহা বড় বড় পা ফেলে চলে গেল। তানহা চলে যেতেই তামজিদ দরজা আটকে বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো। দুই হাতে মুখটা চেপে ধরে রাখলো। তারিনের দিকে চোখ পড়তেই তারিনের অসহায় মুখটা চোখে পড়ল। তামজিদ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তারিনের পাশে গিয়ে দাঁড়ালো। এক হাতে তারিনকে নিজের সাথে খানিকটা জড়িয়ে ধরে ভরসা দিয়ে বলে উঠল, আমি আছি তো বোকা, চিন্তা করছো কেন? আপা মায়ের শোকটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই মেনে নিতে পারছে না। দেখবে খুব শীঘ্রই আপা নিজেই তোমাকে বুঝবে, তোমার পাশে থাকবে। এত কথার মাঝে তারিনের মাথায় একটাই কথা ঘুরছে, আমি আছি তো, ব্যাস। আর শান্তিতে থাকতে কি লাগে, এই কথাটাই তো যথেষ্ট।